এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের নজর গাজা অভিমুখে খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বহনকারী গ্লোবাল সমুদ্র ফ্লোটিটার দিকে। আমাদের উদ্বেগ উৎকণ্ঠাও চরমে, কারণ এক অনিশ্চিত সমুদ্র যাত্রায় আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলার আশঙ্কা। কেমন আছেন তিনি? কবে নাগাদ পৌঁছাতে পারবেন গাজা উপকূলে? এসব নিয়ে এনটিভির সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন শহীদুল আলম। আমরা তুলে ধরছি তার সেই বক্তব্য আপনাদের সামনে। ইসরায়েলি গণহত্যা, ত্রাণ কার্যক্রমে বাধা, ডোনাল্ড ট্রাম্পের 21 দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষক ডক্টর সাবের আহমেদ চৌধুরীকে। শত বাধা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছেন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা হাফিজুল ইসলাম সাকিব। আপনাদের দুজনকেই আমাদের আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। কিছুক্ষণ আগে দর্শক আমরা কথা বলেছি সমুদ্র ফ্লোটিলার যাত্রী আলোকচিত্রী শহীদুল আলমের সাথে। তাদের জাহাজটি কোথায়, কী অবস্থায় আছে তা শুনে আসি সবার আগে। 96 জন আছে, তার মধ্যে অধিকাংশ সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মী। আমরা ত্রাণ নেওয়া আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের এই অবৈধ সিজটাকে ভাঙাই আমাদের উদ্দেশ্য। গাজার মাটি স্পর্শ করতে পারবেন কিনা, ইসরায়েল সেটা হতে দেবে কতটা, সেটা অনেকটা নির্ভর করে আপনাদের উপরে। কারণ আমরা এর আগের প্রতিটা যারা গেছে এবং আমরা যারা গেছি, আমরা প্রত্যেকে একটা লড়াইয়ের অংশ, আপনারাও সেই লড়াইয়ের অংশ। এবং আপনারা কতটা প্রতিবাদ সারা পৃথিবীতে, যেটা ইতিমধ্যেই হচ্ছে, সেটাকে কতটা জোরালো করতে পারেন। কারণ ইসরায়েল তো কোনো আইন মানে না, তাদের কোনো নিয়মের কোনো ব্যাপার নেই, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করে না, যা খুশি তা করে পার পেয়ে যায় বলেই সমস্যা। কি আশঙ্কা করছে? আমরা অনুমান করছি তারা হয়তো হেলিকপ্টার থেকে উপর থেকেই নামবে। তবে আমরা সব ব্যাপারের ক্ষেত্রেই প্রস্তুত। মাভি মারমারার ক্ষেত্রে তারা তো 10 জনকে খুন করেছিল, তারপরে অ্যারেস্ট করেছে, ডিপোর্ট করেছে, অত্যাচার করেছে, বিভিন্নভাবে নিপীড়ন করেছে। ইসরায়েলের উপর তো আর সেই মানে স্বাভাবিক হিসাবগুলি চলে না, তারা পার পেয়ে যায় বলে যা খুশি করতে পারে। তবে ফিলিস্তিনের আইনজীবীরা, অন্যান্য প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় অনেকে আমাদের সাথে রয়েছে এবং আমরা তারা যদি আমাদের ধরার পরে যা করার সেই ব্যাপারে আমরা প্রস্তুত। আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, এই অভিজ্ঞতা, এই ইমোশনের কথাটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সারা জীবন করেছি, এখনো করছি, সেটা যেখানে আমাদের দেশের সংবিধানই সেটা বলে যে নিপীড়িত মানুষের পাশে আমাদের দাঁড়ানোর কথা, এটাই আমি বলছি। এখানে অবশ্য ব্যাপারটা আরেকটু ভিন্ন এই কারণে যে এই নিপীড়নটা যাদের উপর হচ্ছে তারা বহু বছর ধরে অত্যাচারিত, এবং যারা নিপীড়ন করছে তারা বহু বছর ধরে এই অত্যাচার করে পার পেয়ে গেছে। সেখানে আমি নিজে বহুবার চেষ্টা করেছি গাজাতে যাওয়ার, আমার যেতে পারিনি। আমার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, আমার যে পরিচিতি, সেটার কারণে ইসরায়েল কোনোভাবেই সেই সুযোগ করে দেবে না আমাকে। তবে এইবার একটা ভিন্ন সুযোগ আছে, যেহেতু ইসরায়েলের অনুমতির ভিত্তিতে আমি যাচ্ছি না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই এই অবরোধ করা জায়গাটাকে আমরা ভাঙবো। সেই কারণে ইসরায়েলের অনুমতির জন্য আমরা নির্ভরশীল না, আমরা নিজেরাই যাচ্ছি। সেখানে আমি অবশ্যই গর্ববোধ করছি। আমি বাংলাদেশী হিসাবে, আপনারা সকলেই তো আমার সাথে আছেন এবং অসাধারণ ভাবে মানুষজন সেখানে তাদের ভালোবাসা, সম্পৃক্ততা এবং ভাবে তারা যে এটার সাথে যুক্ত সেটা জানিয়েছে। অনেকেও বলেছে আমিও যেতাম, নিশ্চয়ই এটা সত্য।
সকলের পক্ষে হয়তো সুযোগ হয়নি। আমি যেহেতু সুযোগ পেয়েছি, আমি বাংলাদেশি হিসাবে, ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে এখানে থাকাই আমার কাজ, সেটাই করতে চাচ্ছি। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আমরা যেই ভিডিও দেখলাম সমুদ ফ্লোটিলার যে অভিযাত্রা, এটা সাধারণত আমরা হলিউডের মুভিতে দেখে থাকি, যে একসাথে এতগুলো জাহাজ, এতগুলো প্রাণ, মানে অকুতভয় যে অভিযান, কি বলবেন? ধন্যবাদ। আসলে তন্ময় হয়ে শুনছিলাম আমাদের বাংলাদেশের বসবাসরত অধিবাসী শহীদুল আলমের বক্তব্য। বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম যে খুব চমকপ্রদভাবে আপনি যেটা বললেন যে অনেকটা সিনেম্যাটিক, মানে ডিফারেন্ট, বিশ্বাসযোগ্য না এই ধরনের একটা অভিযান হঠাৎ করে। তবে এটার প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরে ওনাদের নিজেদের মধ্যে। এই যে গাজা সমুদ ফ্লোটিলা, এইটা একদম যে প্রথম পদক্ষেপ তা বলা যাবে না। আমরা মাভি মারমারার কথা জানি 2010-এ, এবং তার পরিণতিও জানি 2014 এবং তার পরবর্তীতে 2023-এও কিছু এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং মাভি মারমারার যে করুণ পরিণতি, যেখানে তুরস্ক তো 10 জনের মতো সেখানে নিহত হয়, তুরস্কের সাথে সম্পর্কে চরম অবনতি ঘটে, পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেখা যায় যে বেশ কিছু বছর পরে সেটা 2013-তে কিছুটা স্থিতি অবস্থায় আসে, এবং ইসরায়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয় তুরস্কের কাছে। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি যে, যেটা শহীদুল আলম বলার চেষ্টা করছিলেন, যে সব আইন কানুন, সব ধরনের আন্তর্জাতিক আইন বলি, বিধিনিষেধ বলি, সব কিছুর ঊর্ধ্বে তো ইসরায়েল। এবং আমরা জানি যে সেখানে বিশ্বের শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের যে সম্পৃক্ততা এবং তাদের যেই বাতাবরণে থেকে অন্যায়গুলো, অবিচারগুলো, মানবাধিকার লঙ্ঘনগুলো যুগের পর যুগ তারা করে আসছে, সেটারই আসলে একটা একদম প্রামাণ্য দলিল এই সমুদ ফ্লোটিলা। এখানে যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রথম থেকেই যখন তিউনিসিয়ার বন্দরে ছিল, সেখানে কিন্তু ইসরায়েলের নৌবাহিনী তাদেরকে আক্রমণ করেছে ড্রোন দ্বারা, এবং সেখানে আগুন ধরে গেছে বেশ কয়েকটা জাহাজে। পরবর্তীতে সেখানে স্পেন থেকে তিউনিসিয়াতে যেই জাহাজগুলি এসেছিল সেগুলি গ্রিস হয়ে আগানোর চেষ্টা করেছে, এবং সারা বিশ্বের কিন্তু একদম তন্ময় হয়ে একটা টান টান উত্তেজনায় রয়েছে যে কি হচ্ছে। এমনকি বাংলাদেশে, যেখানে সাক্ষরতার হারও হয়তো উন্নত বিশ্বের কাছাকাছি না, সেখানেও কিন্তু মানুষ সব সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলোতেও চোখ রাখছে যে কি হচ্ছে সেখানে। এবং বিশেষ করে আমাদের শহীদুল আলম, বা আমরা কিছুটা জানি যে আমাদের ভাইও বলছিলেন রুহি আক্তারের কথা, তা কি হচ্ছে ওখানে। তা সর্বশেষ যেটা মনে হচ্ছে যে সবগুলো জাহাজই বোধহয় তারা আটক করেছে, সেখানে তারা যেটা বলা যায় দখল করেছে, এবং পরবর্তীতে কী ধরনের টর্চার হয় বা কি হয় সেটা সময় বলে দিবে। কিন্তু এই সাহসী পদক্ষেপেরও কোনো বিকল্প ছিল না। আমরা দেখেছি যে সেখানে ত্রাণ দেওয়ার নামে বহু লোক মারা গেছে। প্রায় বলা হয় যে এইটা তো থেমে থেমে বহু বছর ধরে যুদ্ধ, রিসেন্ট যেই যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেখানেই প্রায় 66,200 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছে 2023 সালের 12 এপ্রিলের পর থেকে। জি, এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ত্রাণ দেওয়ার সময় ত্রাণ নিতে যে হাজার হাজার ফিলিস্তিনি মারা গেছে, এবং তারা যেইভাবে ব্লকেড তৈরি করেছে, মানে মানবাধিকার, মানবতার সর্বোচ্চ লঙ্ঘন বোধের চাইতে কিছু হতে পারে না। এবং আমরা কচি শিশু মুখগুলোকে দেখেছি, তাদের তো শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্যগুলো বাদই দিলাম, যে ন্যূনতম তার মানবিক যেই চাহিদা, মানবাধিকারের যে জায়গায় যে খাদ্য এবং পানীয় নিতে যে হাজার হাজার ফিলিস্তিনি শিশু আমরা দেখি যে কিভাবে তারা ছুটে বেরিয়েছে। এবং এই যে অবস্থাটা বিরাজ করছে, সারা বিশ্ব সকলেই এটার বিরুদ্ধে বলতে চাচ্ছে, কিন্তু ওইভাবে কেন জানি এটা কোঅর্ডিনেটেড এফোর্ট হয়ে ওঠেনি, যেটাই আমরা দেখছি সমুদ ফ্লোটিলা। এবং এই যে ঘটনাটা ঘটছে, আমরা ইতালিতে, রোমে দেখেছি, আমরা মালয়েশিয়াতে দেখেছি, আমরা বিশ্বের বহু দেশে দেখেছি যে এটা নিয়ে কিন্তু এখন প্রসেশন হচ্ছে, আন্দোলন হচ্ছে। বাংলাদেশেও আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে
আমরা বিএনপি বলি, জামাত ইসলামী বলি, বা অন্যান্য যে দলগুলো আছে, তারা একটা শক্ত স্ট্যান্ড নিয়েছে। ছাত্র সংগঠনগুলো সক্রিয়, আমাদের সরকারও কিন্তু অনেক। আজকে ঢাকা ইউনিভার্সিটিতেও আপনার মানববন্ধন হয়েছে। জি, এবং সরকারও একটা দৃঢ় পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে এখান থেকে কতটা কি করতে পারে সেটা সময় বলে দিবে, কিন্তু সারা দেশে কিন্তু এটার সপক্ষে প্রত্যেকে রয়েছে। এই পথটা কতটা বিপদ সংকুল, কতটা সঙ্গীন? এই পথটা অনেকটুকু হচ্ছে বিপদ সংকীর্ণ। আপনি জানেন কি যে যেরকম বলা হলো তিউনিসিয়ার পোর্টের মধ্যে হচ্ছে গিয়ে ড্রোন হামলা করা হয়েছে, এখানে ক্যাজুয়ালিটিস কিছু মানুষজন আহত হয়েছিল, আমরা শুনতে পেয়েছিলাম। এখানে ড্রোন হামলাটাতে কিন্তু কিছু মানুষজন মারাও যেতে পারতেন, কিন্তু তাদের এই লাইফ রিস্কটা তারা হচ্ছে গিয়ে কি নিয়ে রাখার পরবর্তীতেও তারা চেষ্টা করেছিল শুধুমাত্র এই মানবতার খাতিরে তারা যেন হচ্ছে গিয়ে গাজার ভিতরে এই ব্লকেডটা ভাঙতে পারে এবং গাজার ভূমিতে দাঁড়িয়ে এই যে অন্যায় নিপীড়ন এবং হচ্ছে গিয়ে মানুষের উপরে জুলুম করা হচ্ছে এবং অত্যাচার করা হচ্ছে, সে অত্যাচারের হচ্ছে বিরুদ্ধে যে যেন তারা হচ্ছে গাজার অধিবাসীদের সাথে দাঁড়িয়ে হচ্ছে কথা বলতে পারে। তো এইটার জন্যই হচ্ছে গিয়ে সমুদ ফ্লোটিলার প্রচেষ্টাটা ছিল। আপনি জানেন কি যে সমুদ ফ্লোটিলার এই প্রচেষ্টা হচ্ছে গিয়ে এই 2023 সালে যুদ্ধ পরবর্তী অবস্থায় এটা প্রথম পদক্ষেপ না, বরং 2023 সালে আপনি হচ্ছে নভেম্বর মাসের 29 তারিখ দেখতে পাবেন, যখন হচ্ছে হান্ডালা আপনার গাজায় প্রবেশের চেষ্টা করে 29 নভেম্বর 44 জন ইন্টায়ার ক্রুকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাওয়া হয় এবং ধরে নিয়ে যেয়ে তাদের উপরে হচ্ছে গিয়ে অত্যাচার করা হয়, ভার্বালি বুলিং করা হয় এবং বুলিং করার পরবর্তীতে তাদেরকে আবার হচ্ছে গিয়ে ইউরোপে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এটা পুরোপুরি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের আপনার হচ্ছে গিয়ে বিরুদ্ধে একটা যে আচরণ করা হয়, কারণ ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে কখনো কোনো সমুদ্রের যে আপনার অভিযান বা এই যে মানুষগুলো হচ্ছে গিয়ে যাচ্ছে তাদেরকে ইসরায়েলি টেরিটরি সমুদ্রের যে আয়ত্তের জায়গাটা সেটাতে না ঢোকা পর্যন্ত ইসরায়েলের যে হচ্ছে নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন বা ইসরায়েলের কোনো সামরিক বাহিনীর কোনো হচ্ছে গিয়ে আপনার নিজস্ব ক্ষমতা বল নেই বা নিজস্ব হচ্ছে বৈধতা নেই, যে বৈধতার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে গিয়ে তাদেরকে আটক করতে পারে। আপনি জানেন কি যে গাজার যে অভ্যন্তরীণ সমুদ্র সীমার মধ্যেও একটা হচ্ছে গিয়ে সমুদ্রের আপনার যে ফ্লোটিলার এই ভেসেল ছিল, সেই ভেসেলটাকেও গাজার এই সমুদ্র সীমার মধ্যে ঢুকে যে তারা হচ্ছে গিয়ে আটক করে নিয়ে এসেছে এবং তাকেও পরবর্তীতে আমাদের খুব আশা ছিল কি যে এই যে ভেসেলটা আছে লাস্ট ভেসেলটা সম্ভবত গাজাতে যে পৌঁছাবে এবং গাজাতে যে পৌঁছানোর আসলে যদি এই একটা ভেসেলও হচ্ছে পৌঁছাইতো, তাও আমরা হচ্ছে গিয়ে এই টোটাল ইন্টায়ার যে জায়গাটা আমাদের 44টা ভেসেল ছিল, 44টা ভেসেলের মানুষজনের কষ্টের যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে আমরা সার্থকতার একটা হচ্ছে গিয়ে রূপক ধরতে পারতাম। কিন্তু সেই জায়গাটাতে দেখা গেছে 44টা ভেসেলই তারা কি করেছে, তারা হচ্ছে গিয়ে বাজেয়াপ্ত করেছে। আসলে দেখেন সমুদ ফ্লোটিলার ব্যাপারটা হচ্ছে গিয়ে আগে যেরকম 44 জন নিয়ে হচ্ছে শুরু হয়েছিল, এখন কিন্তু বিষয়টা হচ্ছে শুধুমাত্র 44 জনের মধ্যে সম্পৃক্ততা নেই। এখন বিশ্বের 57টি দেশ বা তারও অধিক দেশ হচ্ছে গিয়ে একত্রতা জানিয়েছে, ইউরোপিয়ান বহুত কান্ট্রি হচ্ছে গিয়ে একত্রতা জানিয়েছে এবং ইতিপূর্বে কখনো এমন হয়নি যে ইউরোপিয়ান কোনো দেশ হচ্ছে তাদের নাগরিকদের হচ্ছে আপনার সুযোগ সুবিধা বা তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য হচ্ছে তারা নৌবহর হচ্ছে গিয়ে পাঠিয়েছে। সেই নৌবহরগুলো পাঠানোর পরবর্তীতেও দেখা গেছে কি যে সেই নৌবহর থাকা সত্ত্বেও এই গাজার আপনার যে ভেসেলগুলো ছিল সেই ভেসেলগুলোকে ইসরায়েলি বাহিনী কিডন্যাপ করে নিয়ে গেছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হচ্ছে গিয়ে সম্পূর্ণ বিপরীতে। এরা এত ব্রুটাল কেন, এত বর্বর কেন? সেটা বলতে গেলে আসলে কিছুটা ইতিহাসে ঘাটতে হয়। যে আমরা জানি যে ওনারা তো এমনি ধর্মগত দিক থেকে আব্রাহামিক যেই ফেইথ রয়েছে তারই অংশ। তো হযরত দাউদ আলাইহিস সালামের সময় থেকেই ওনারা ওখানে তো অবস্থান করছিলেন। পরবর্তীতে দেখা গেছে যে আপনার খ্রিস্টান, আরব এবং ইহুদিরা দীর্ঘদিন বসবাসের পর ব্যাবিলিয়নরা একসময় তাদেরকে সেখান থেকে সম্পূর্ণ বিতাড়িত করে, উচ্ছেদ করে। আবার পারস্য সম্রাটের সময় তারা সেখানে ফিরে আসে, তাদের ধর্মীয় যে আচারগুলো সেখানে করতে থাকে। পরবর্তীতে আমরা দেখি যে রোমানরা আবার পরবর্তীতে তাদের বিতাড়ন করে এবং যেটা আমরা ইহুদি ডায়াসপোরার যে বিষয়টা সারা বিশ্বে তারা ছড়িয়ে পড়ে। আমরা ওসমানীয় সাম্রাজ্যের সময় বা মধ্যযুগেও দেখেছি যে সারা পৃথিবীতে তারা বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করেছে এবং পরবর্তীতে আমরা যেটা দেখি যে ব্রিটেন, বিশেষ করে ব্রিটিশরা খুব একটা শক্ত পদক্ষেপ নেয় এবং তারা ইসরায়েলি যে জাতি গোষ্ঠী তৈরির জায়গাটায় তারা চলে আসে এবং এখানে 1917-তে বেলফোর ঘোষণা আসে এবং সেই বেলফোর ঘোষণাতে কিন্তু ব্রিটিশরা মোটামুটি অঙ্গীকার করে যে আরবের ভেতরেই মধ্যপ্রাচ্যে ইহুদিদের একটা ব্যবস্থা তারা করবে রাষ্ট্র প্রতিষ্ঠার। এবং আমরা তার পরবর্তীতেই দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
এবং হিটলারের যেই ইহুদি নিধন, আমরা জানি যে হিটলার তার যেই যৌবনে বা কৈশোরেও তার ইহুদিদের দ্বারা সে তার পরিবার বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে শিশু হিটলারের মনে যে বিষয়টা দানা বেঁধেছিল, তার পরবর্তীতে কিন্তু ব্যক্তিগত জীবনে যখন সুযোগ আসে সে ইহুদি নিধনে যায় এবং সে চাইলে আরও ইহুদি নিধন করতে পারত। পরবর্তীতে সে এমন একটা কথা বলে যে আমি বেশ কিছু ইহুদিকে বাঁচিয়ে রাখলাম সারা বিশ্বের মানুষকে বোঝার জন্য যে ওরা আসলে জাতিসত্তাগতভাবে কেমন, এটা ওনার ভাষ্য। পরবর্তীতে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেও ব্রিটিশরা আবার সেই প্রক্রিয়া চালায় এবং এমন একটা পর্যায়ে আসে যে আমাদের ধর্মীয় যে বা ধর্মভিত্তিক যে রাষ্ট্র পাকিস্তানের জন্মের সময়ও কিন্তু আমাদের ব্রিটিশ যেই সেই সময়ে রাষ্ট্রপ্রধান ছিল তারাও মধ্যপ্রাচ্যে যারা সরকার প্রধান, বিশেষ করে সৌদি আরবিয়ার যারা রাজা ছিলেন, তাদের সাথে সেই সময় একটা নেগোসিয়েশনে যায় যে তোমরা উপমহাদেশে যে ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তান চাচ্ছ সেটা আমরা হতে দিতে পারি বা আমরা রাজি আছি, কিন্তু তার বিনিময়ে তোমাদের আরেকটা রাষ্ট্র মধ্যপ্রাচ্যে যেটা হলো ইসরায়েল বা একটা ইহুদি রাষ্ট্র, সেটা মেনে নিতে হবে এবং তাদের অবস্থান দিতে হবে। যার ফলশ্রুতিতেই কিন্তু 1947-এ পাকিস্তানের জন্ম এবং 14ই মে 1948-এ হচ্ছে ইসরায়েলের জন্ম। এবং সেখানে আমরা দেখেছি যে ইসরায়েলের যে জোর করে মধ্যপ্রাচ্যে, এবং সেটা অবশ্যই হয়তো একটা ভুল সিদ্ধান্তই ছিল, তার পরবর্তীতে দেখেছি যে বিভিন্নভাবে তারা জড়িয়ে পড়েছে। আরব ইসরায়েল যুদ্ধ প্রায় 3বারের মতো হয়েছে। আমরা দেখেছি যে 1948-এ তাদের যা রাষ্ট্র গঠনের কিছুদিন পরেই, আমরা 1967-তে দেখেছি, 73-এ দেখেছি, এবং সেগুলিতে ভীষণ ক্ষয়ক্ষতি বা যে মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থান সেটা বাধাগ্রস্ত হয়েছে। জর্ডান এবং মিশরের সাথে আমরা বিভিন্ন ধরনের টানপোড়েন বা সেই জায়গাগুলো দেখেছি, যদিও জর্ডানকে এখন আমরা সম্পূর্ণ একটা ভিন্ন রূপে দেখছি। যে আমরা এই লাস্ট যে অ্যাটাকগুলো হয়েছে সেখানেও দেখছি যে জর্ডান নামক যে একটা রাষ্ট্র বা একটা মুসলিম রাষ্ট্র সেখানে অবস্থান করে তার টের পাওয়া যাচ্ছে না। এবং সেখানে মূলত হামাস সহ কিছু গোষ্ঠী রয়েছে যারা কিছুটা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তা এই যে এখানে যে নন স্টেট অ্যাক্টরগুলো রয়েছে এবং গাজা রয়েছে, সারা বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে চেষ্টা করে তাদের সাহায্য করতে, কিন্তু আসলে ইসরায়েল প্রযুক্তিগতভাবে তার উন্নতি এবং যুক্তরাষ্ট্রের তাতে যেই সম্পর্ক, এবং আপনি অবশ্যই জানেন যে স্বয়ং যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর ইহুদি বসবাস করে এবং তারা খুব শক্ত একটা ব্যবসা বাণিজ্য অবস্থানে রয়েছে। আমি অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ছিলাম। অস্ট্রেলিয়াতে আমরা দেখেছি যে একটা ট্রেড কমার্সের অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করে, বিশেষ করে যেমন স্বর্ণ ব্যবসা অস্ট্রেলিয়াতে, এগুলি ইহুদিদের হাতে। তা তাদের এই অর্থের একটা বিরাট যোগান থাকাও কিন্তু তাদের জন্য খুব একটা পজিটিভ বা সহায়ক শক্তি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে তাদের মূল দ্বন্দ্বটা কিন্তু হয়েছে যে আরবে বসবাসরত আরবদের সাথে। এবং যেহেতু সৌদি আরবিয়া থেকে শুরু করে অন্যান্য আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের সাথে তাদের বিভিন্ন রাষ্ট্রগত কারণে একটা সম্পর্ক বজায় রেখে চলছে, তারাও এই ফিলিস্তিন ইস্যুতে কোনো পদক্ষেপই নিচ্ছে না। এর ফলে আমরা দেখেছি যে সারা বিশ্বের মানবাধিকারের চরম যেই লঙ্ঘন দিনের পর দিন এই হত্যাযজ্ঞ চলছে। এবং আমি যেমন আমার সুযোগ হয়েছিল যখন জর্ডানে আমি গিয়েছিলাম, যে ফিলিস্তিনি যারা সেখানে রিফিউজি হিসেবে রয়েছেন, তা তাদের সাথে কথা হয়েছে এবং তারা সেই যে তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা পরিপূর্ণভাবে তারা বর্ণনা করেছে এবং তারা বলেছে যে আমরা একটা সমান সুযোগ না হলে আমরা কখনোই সেখানে আর ফিরেও যেতে চাই না, কারণ যে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে আমরা রয়েছি। তো এইরকম ফিলিস্তিনি রিফিউজিরা কিন্তু সারা বিশ্বে তারাও ছড়িয়ে পড়েছে, কিন্তু ওখানে বসবাস যত যারা রয়েছে তারা, আমরা জানি যে ওয়েস্ট ব্যাংকের কথা জানি, আমরা গাজার কথা জানি, এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভূমি নিয়ে এবং ইসরায়েল তার নিরাপত্তার অজুহাতে বহু কিছু উল্লেখ করছে। সারা বিশ্ব নেতৃবৃন্দ সেখানে একদম মনে হয় নিশ্চুপ। আবার ফিলিস্তিন রাষ্ট্রগত তাদের যেই অধিকার সেটা প্রতিষ্ঠা করতে কিন্তু তাদের সবসময় রক্ত ঝরাতে হচ্ছে। এখন এই যে অবস্থা, সেখানে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে তো পশ্চিমা বিশ্ব সবচেয়ে সোচ্চার, কিন্তু কেন এই জায়গায়, এটা আমি কখনো সাধারণ নাগরিকদের কথা বলবো না, তাদেরকে আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করে, পরিচালনাকারী রাষ্ট্র কাঠামোর ভিতরে যারা রয়েছেন, মূলত তাদের এই স্বেচ্ছাচারী মনোভাবের কারণে কিন্তু এই অবস্থাটা বিরাজ করছে। সারা বিশ্বের মুক্তিকামী বা মানবাধিকার নিশ্চিত করার জন্য যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট কাজ করেন, তারা কিন্তু এই জায়গায় একটা একই অবস্থানে রয়েছেন। জি, হাফিজুল ইসলাম সাকিব,
আমরা যে গাজার ছবি আমাদের সামনে ভেসে ওঠে, নৃশংসতার ছবি, চারদিকে ইসরায়েলি বর্বর হানাদার বাহিনী দ্বারা পরিবেষ্টিত। আপনারা কবে কিভাবে এই গাজাবাসীর জন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, কিভাবে গেলেন, সেই যাত্রাটা কতটা বিভীষিকাময় ছিল? আচ্ছা, বেসিক্যালি আমরা আমাদের কার্যক্রম শুরু করি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে 2023 সালে থেকেই, মানে যখন 7 অক্টোবরে আপনার হামলাটা হয়, 7 অক্টোবরের পরবর্তীতে বাংলাদেশে বিভিন্ন অর্গানাইজেশন ছিল, মানে ওইখানে ইজিপ্টে এসেছিল, যাদের কাছে আমরা গিয়ে কি তাদের সাথে একত্রতা পোষণ করে তাদেরকে সহযোগিতা করতাম। যেহেতু আমি বেসিক্যালি মিশরে থাকি, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ালেখা করি, তো আমার সেই জায়গাটা থেকে সুযোগ হয়েছিল যে গাজা এই যে মানুষগুলো গিয়ে কি সাহায্য পাঠাচ্ছে বা মানুষগুলোর কাছ পর্যন্ত সাহায্য পৌঁছে দেওয়ার একটা বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কাজ করার জন্য। তো প্রাথমিক পর্যায়ে আমরা গিয়ে কি 3 জন কাজ করা শুরু করি। তো 3 জন কাজ করার পরবর্তীতে বাংলাদেশে আরও গিয়ে কি বিভিন্ন অর্গানাইজেশন যায়, যাদেরকে আমরা গিয়ে কি হেল্প করি, এবং পরবর্তীতে 2024 সালের মাঝামাঝিতে এসে মে মাসের দিকে আমরা নিজেরাই মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করি, যে প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের আজহার এবং আরও অন্যান্য প্রায় 10টা দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গিয়ে কি এখানে সংযুক্ত আছে, যেটা আমরা ইন্টারন্যাশনালি গিয়ে কি কোঅর্ডিনেটিং করে আমরা গাজার ভিতরে এই ফান্ড রেইজিং করি এবং ফান্ডগুলো গিয়ে কি ডিসপার্স করি। ইজিপ্ট থেকে গাজার ভিতরে আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারি। তো মূলত কেন আমরা গিয়ে কি ফান্ড পাঠাই, কেন গিয়ে কি লরি পাঠাই না, এটার যদি আপনি গিয়ে কি মূল কারণটার দিকে দেখতে চান, আমরা অনেকে দেখি কি যে অনেক লরি গিয়ে কি মানুষজন পাঠাচ্ছে, অনেক লরি গাজা সীমান্তে আটকে আছে, এরকম অনেক লরি গিয়ে কি ভিতরে ঢুকছে। বাস্তবিক চিত্র এগুলো গিয়ে কি অনেক মানুষজন আপনাদের সামনে কখনো আনে না বা কখনো বলতে চায় না। এই লরিগুলো কিন্তু যাওয়ার পরবর্তীতে দেখা যায় কি যে 150 লরির 200 লরি গিয়ে কি পার ডে ঢুকতেছে, কিন্তু যে জায়গায় আপনার সংকটটা এত হিউজ যে 600 লরির পরিমাণের প্রয়োজন ছিল। এই যে 150 লরির 200 লরি গিয়ে কি ঢুকছে গাজার ভিতরে, এইটার মধ্যে থেকে প্রপার ডিস্ট্রিবিউশন আপনার 50টা খুব বড় জোর লরি হয়। বাকি লরিগুলো ইসরায়েলি বাহিনী তারা তাদের দিকে নিয়ে যায়। আবার ইসরায়েলি বাহিনী গাজার ভিতরের যে ব্যবসায়ীরা আছে, যারা সুপার মার্কেট গিয়ে কি পরিচালনা করে, বা আপনি এখনও জানেন কি যে গাজার বিভিন্ন স্থানে অঞ্চলে অঞ্চলে গিয়ে কি বাজার বসে, তো সেই বাজারের গিয়ে কি আপনার যে সুপার মার্কেট যারা নিয়ন্ত্রণ করতেছে এখন তাদের কাছে বিক্রি করে দেয়, এবং তারা বাধ্য কি যে এই লরিগুলো গিয়ে কি কিনে নিতে। কারণ আপনি জানেন কি যে গাজার ভিতরে যে পরিমাণে এখন ত্রাণের সংকট এবং যে পরিমাণে মানুষজন কি খাদ্য সংকটে আছে, পানির সংকটে আছে, তাদের হাতে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। আপনি জানেন কি যে গাজাকে চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখা হয়েছে যেন কোনো দিক থেকে কোনো ধরনের কোনো রকম সাহায্য প্রবেশ করতে না পারে, যেটাকে একটা গিয়ে কি ইসরায়েলি বাহিনী একটা ফেম দিয়েছে কি যে আমরা মনে করি কি যে গাজাকে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে হয়তো অস্ত্র ঢুকতে পারে, এ করতে পারে, যেটা সম্পূর্ণ ভুকাস একটা কথা। কোনো দেশ তো গিয়ে কি অস্ত্র দিয়ে গাজাকে সাহায্য করবে এরকম তো কখনো গিয়ে কি কোনো দেশ সামনে এসে বলে নাই, বা কোনো দেশ তো গিয়ে কি হামাসকে সাহায্য করতে আগায় আসে নাই। তারা যে সাহায্য করতে আগায় আসতেছে 2023 সালের পরবর্তী থেকে এখন পর্যন্ত, সেই এখন পর্যন্ত প্রত্যেকটা দেশই চাইতেছিল যে খাবার দিয়ে বা পানি দিয়ে বা ঔষধ দিয়ে সাহায্য করার। এটা ইসরায়েলি বাহিনীও গিয়ে কি ভালোভাবেই জানে, কিন্তু তারপরেও তাদের এই হিপোক্রেসিটা কেন? তাদের এই হিপোক্রেসির জায়গাটা এই কারণে গাজার ভিতরের মানুষজন যখন গিয়ে কি না খেতে পেয়ে তারা গিয়ে কি খুব সাফারিংসের মধ্যে দিয়ে যাবে এবং তারা গিয়ে কি মারা যাবে। আপনি দেখতেছেন যে বেশ কিছুদিন আগে এই রিসেন্ট গিয়ে কি আপনার 1-1.5 মাস আগে আপনার আবার যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো খুলে দেওয়ার পূর্ববর্তী অবস্থাতে অনেক মানুষজন পেটের চামড়া পিঠের চামড়া এক হয়ে যে গিয়ে কি ম্যাল নিউট্রিশনে মারা গেছে। অনেক বাচ্চা গিয়ে কি যারা জন্ম নিয়েছে তাদের তো বাচ্চাগুলোর তো এখানে কোনো দোষ নাই, বাচ্চাগুলো কখনো গিয়ে কি সেই যে তাদের মানে মিল্কের দরকার ছিল বা ডেইরি প্রোডাক্টের দরকার ছিল, তারা গিয়ে কি মানে বেবি ফর্মুলার দরকার ছিল, সেই বেবি ফর্মুলাগুলো পর্যন্ত ইসরায়েলি বাহিনী তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে দেয় নাই। দেখেন এখন গাজার মধ্যে কিন্তু ইসরায়েলি বর্বর বাহিনী প্রত্যেকটা টাইমেই গিয়ে কি বোম্বিং করতেছে, আজকেও বোম্বিং হয়েছে। এই বোম্বিং এ হতাহত যে মানুষগুলো আছে, এই হতাহত মানুষগুলো আপনার যখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে যায়, হাসপাতালে যাওয়ার পরবর্তীতে সেখানে কোনো সেডেটিভ নাই, আপনি এই সেডেটিভ দিয়ে যে তাকে গিয়ে কি বা অ্যানেস্থেসিয়া দিয়ে তার যে অপারেশন করবেন সে অপারেশন করার কোনো ওয়ে নাই। অনেক রোগীকে গিয়ে কি বাঁচানোর জন্য, প্রাণী বাঁচানোর জন্য যেখানে একটা ভালো মেডিসিন থাকলে তাদের গিয়ে কি পা বা হাত বা তাদের গিয়ে কি আপনার এগুলা রক্ষা করা যেত, সেই জায়গাটা তারা রক্ষা করতে না পেরে তাদেরকে কি করতে হয়, পা বা হাত কেটে ফেলাইতে হইতেছে। আপনি যখন দেখবেন ছোট ছোট বাচ্চা, নিরপরাধ বাচ্চা যে 5-6 বছর 7 বছরের বাচ্চার 2টা পা 2টা হাত হারাই গিয়ে কি বসে
আছে। তো এই জিনিসগুলো খুবই হচ্ছে কি আমাদের কাছে বেদনাদায়ক। আমরা দুইভাবে কাজ করি। আমরা কাজ করি ইজিপ্টে। আমরা ইজিপ্টে যে ডিসপ্লেসড 1,50,000 অ্যারাউন্ড প্যালেস্টিনিয়ান হচ্ছে কি অলরেডি মুভ করেছে, তো তাদের কাছে আমরা হচ্ছে কি সাহায্য সহযোগিতা পৌঁছে দিই। তাদের কাছে আমরা হচ্ছে কোরবানির মিট, রমজানে হচ্ছে ফুড বক্স, এবং প্রত্যেক কোয়ার্টারলি আমরা হচ্ছে কি একটা ফুড বক্স দেওয়ার চেষ্টা করি এবং আর্থিক সহযোগিতা করার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে ইন্টায়ার আপনার মানে আমরা চেষ্টা করি 1 থেকে 150 ফ্যামিলি বা 200 ফ্যামিলি কভার করার। তো ওই মোমেন্টে দেখা যায় কি যে তারা এই ফুড বক্সটা দিয়ে অ্যাটলিস্ট হচ্ছে কি আপনার 15 days to 30 days পর্যন্ত বা 21 days পর্যন্ত সাস্টেইন করতে পারে। এবং আমরা হচ্ছে কি যে সকল আপনার আহত প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্ট্রির আন্ডার দিয়ে এবং ইজিপশিয়ান হেলথ মিনিস্ট্রির হচ্ছে গিয়ে কি আপনার মানে লিয়াজুতে কিছু হচ্ছে গিয়ে কি আহত পেশেন্টদেরকে নিয়ে আসা হয় রেড ক্রিসেন্টের থ্রুতে। তো সেই পেশেন্টদেরকে আমরা হচ্ছে গিয়ে কি ফাইন্যান্সিয়ালি হেল্প করার চেষ্টা করি, তাদেরকে মেডিকেল এইড দেই, তাদের যে চিকিৎসা ব্যয়ভার আছে সেই চিকিৎসা ব্যয়ভারগুলো আমরা হচ্ছে গিয়ে কি বহন করার চেষ্টা করি যেন তারা একটা সুস্থ স্বাভাবিক জীবন পর্যন্ত ফেরত যেতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে কি ইজিপ্টে এই ধরনের কাজগুলো করছি প্যালেস্টিনিয়ানদেরকে নিয়ে, এবং গাজার ভিতরে আমরা হচ্ছে গিয়ে কি আমাদের যে খাদ্য বিতরণ এবং পানি বিতরণ থেকে নিয়ে শুরু করে যারা ডিসপ্লেসড হচ্ছে তাদের নিকট তাবু, এবং আমরা ইতিমধ্যে হচ্ছে মসজিদ স্থাপন করেছি, যে মসজিদ থেকে আমরা হচ্ছে কি আপনার ওইখানে কোরআন তালিম দেওয়ার বা শিক্ষার এডুকেশনাল একটা হচ্ছে কি প্রোগ্রেস চালু করেছি। আবার বাচ্চাদের ওইখানে আপনি জানেন কি যে এই যুদ্ধ অবস্থায় থাকার কারণে ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে হচ্ছে কি ভুগতেছে। সে বাচ্চাদের জন্য আমরা হচ্ছে কি সাইকোলজিক্যাল সাপোর্ট, তাদের এন্টারটেইনমেন্টের একটা হচ্ছে ব্যবস্থা, তাদের জন্য খাবারের ব্যবস্থা, বা তারা যে সকল পেস্ট্রিজ পছন্দ করে বা আইসক্রিম পছন্দ করে, কেক পছন্দ করে, এই ধরনের জিনিসগুলো আমরা টাইম টু টাইম হচ্ছে কি তাদের সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। কত মানুষকে আপনারা সাপোর্ট দিতে পারেন বা আপনার নেটের ভিতরে নিয়ে আসতে পারেন? আচ্ছা, আমরা হচ্ছে প্রতি মাসে চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে হচ্ছে 2টা করে ডিস্ট্রিবিউশন রাখার, এবং আলহামদুলিল্লাহ মানে আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে গিয়ে কি অ্যারাউন্ড 2টা ডিস্ট্রিবিউশন হলে মান্থলি 8টা ডিস্ট্রিবিউশন আমাদের সম্ভব হয়। কখনো কখনো আরও বেশি হয়, আবার কখনো কখনো কম হয়, বা কখনো কখনো আমাদেরকে কার্যক্রম বন্ধ রাখতে হয়। কেন বন্ধ রাখতে হয়? বন্ধ রাখার পিছনের হচ্ছে ঘটনাটা এটা যে অনেক সময় দেখা যায় কি যে রেড এরিয়া জোন, এখন গাজার মধ্যে হচ্ছে কি ড্রোনে করে এসে আপনি দেখবেন ফ্লায়ার হচ্ছে ছিটাই দিয়ে চলে যায়, এবং বলে দেওয়া হয় কি যে 10 মিনিটের মধ্যে তুমি হচ্ছে গিয়ে এই এরিয়া ফাঁকা করবা, 10 মিনিটের মধ্যে যদি ফাঁকা না করো আমরা এই এরিয়ায় বোম্বিং করতেছি, তোমার ফ্যামিলি সহ মানে মারা যাবে এরকম। তো এরকম রেড এরিয়া জোনের কারণে দেখা যায় কি যে অনেক সময় আমাদের ইমপ্লিমেন্টার যারা থাকে গাজার ভিতরে, আমাদের ইমপ্লিমেন্টাররা নর্মালি হচ্ছে সিভিলিয়ান হয়। গাজার ভিতরে যেগুলো হচ্ছে গিয়ে আপনার সাধারণ সংগঠনগুলো আছে যারা হচ্ছে আপনার চ্যারিটেবল কাজগুলো করে, সেই সংগঠনের মানুষজনগুলো হয়। তো এই ইমপ্লিমেন্টারদেরকে হচ্ছে গিয়ে কি তাৎক্ষণিক তাদের যান নিয়ে হচ্ছে গিয়ে কোনো মতনের ফ্যামিলিকে নিয়ে হচ্ছে পালাই যাইতে হয়। তো ওই মোমেন্টে আসলে তাদের কাছে বা তাদের মেন্টাল স্টেটটা এরকম থাকে না যে তারা হচ্ছে গিয়ে ওই মোমেন্টে কি করতে পারবে, একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারবে। অনেক সময় এরকম হয় যে কারণে আমাদের এমনও দেখা যায় কি যে 15 দিন বা 20 দিন পর্যন্ত আমরা কোনো প্রোগ্রামও এক্সিকিউট করতে পারি না, যেটা সত্য কথা। এটা সবার ক্ষেত্রেই হয় এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমরা প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্ট্রির সাথে হচ্ছে গিয়ে আমাদের কানেক্টেড আছে বা আমরা হচ্ছে গিয়ে কি চুক্তি আছে যে প্যালেস্টিনিয়ান হেলথ মিনিস্ট্রির সাথে আমরা এবং আমাদের যে কোলাবোরেটিং অর্গানাইজেশন আছে, আমাদের টোটাল হচ্ছে বাংলাদেশে আরও 4টা কোলাবোরেটিং অর্গানাইজেশন আছে এবং ইন্টারন্যাশনাল হচ্ছে গিয়ে আরও একটা কোলাবোরেটিং অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে গিয়ে আমরা একসাথে কাজ করি টাইম টু টাইম গাজার ভিতরে। তো আমরা হচ্ছে গিয়ে কি গাজার ভিতরে যে রোগীরা আছে সেই রোগীদের কাছ পর্যন্ত খাবার পৌঁছে দিই, সেই রোগীদের বা হাসপাতালের স্টাফদের তাদের কাছ পর্যন্ত খাবার পানি এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাদের কাছে টাইম টু টাইম। হচ্ছে গিয়ে কি যদি কোনো মেডিসিন অ্যাভেবিলিটি থাকে যেগুলো হচ্ছে গিয়ে বাইরের যেরকম ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যেগুলো হাসপাতালকে ক্রয় করতে হবে, সেই জায়গাটাতে আমরা হচ্ছে গিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা দিই যেন হাসপাতাল সেই মেডিসিনগুলোকে কিনে প্রপার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করে দিতে পারে সাধারণ রোগীদের কাছ পর্যন্ত। জি, ডক্টর সাবের আহমেদ চৌধুরী, ফিলিস্তিনে তো একটা সরকার আছে, আসলে সেই সরকারটা কোথায়, তাদের কি ভূমিকা? আসলে সরকারও আছে, জনগণও আছে, রাষ্ট্রও আছে, কিন্তু রাষ্ট্রের স্বীকৃতির জন্য তারা খাবি খাচ্ছে। এবং একের পর যেই বর্ণনাটা ভাই দিলেন যে সারা পৃথিবীব্যাপী এটা তো একটা আলোড়ন তুলছে, কিন্তু সেখানে সরকার বলেন আর জনগণ বলেন তাদের যে অবস্থান, মানবাধিকারের যে অবস্থা, এবং প্রতিনিয়ত একটা যুদ্ধ অবস্থা, যখন তখন বোম্বিং হচ্ছে। সেই শিশুগুলোর কথা ভাবেন যে আমাদের যারা শিশু তাদের সামান্য একটু অসুখ বিসুখ হলে আমরা কেমন, সেখানে আমরা দেখছি যে দিনের পর দিন বাবা মা সন্তানের লাশ কাঁধে নিয়ে কোলে নিয়ে কান্না করছে। এটা প্রতিদিনকার ঘটনা। এবং যেখানে খাবারের সামনে একটা বিল্ডিং ধসে পড়ছে,
খাবারের জন্য তারা খাবারটা সংগ্রহ করতে যেয়ে তারা মারা যাচ্ছে। আমরা কালকে দেখলাম যে আমাদের খবরে যে ত্রাণের জন্য শত শত মানুষ ভিড় করেছে, সেখানে এলোপাতাড়ি গুলি চালানো হচ্ছে, যেটা আমরাও দেখেছি যে ত্রাণের জন্য মানুষ জড়ো হচ্ছিল। এই পূর্বের যখন উত্তেজনা ছিল সেই সময় আমরা দেখেছি সেখানে তারা গুলি করছে, এবং যে হার্শ বিহেভিয়ার বা যেই ধরনের তাদের যেই অ্যাটিটিউড, এটা তো বলাই বাহুল্য। এখন মূল বিষয়টা হচ্ছে যে ওখানে এই অবস্থাটা বিরাজ করার মূল বিষয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, এটাই প্রধানত আমরা দেখি, এবং যুক্তরাষ্ট্রের সাথে আরব রাষ্ট্রগুলোর যে সম্পর্ক। এখানে যদি আরব রাষ্ট্রগুলো এক হতে পারতো তাহলে এই সমস্যার সমাধান খুব বেশি কষ্টকর ছিল না। ইরান তো একটু জ্বলে উঠেছিল, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কি ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং ইরানের প্রতি তো বিভিন্ন ধরনের এম্বার্গো রয়েছে, বিভিন্ন ধরনের চাপ তৈরি করা হয়েছে, এবং ইরানের যারা এই পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো আমরা দেখেছি যে, এবং এই গুপ্তচর বৃত্তি যেটা হচ্ছে যে ইহুদিদের যে মোসাদের কথা বলেছে, সারা পৃথিবীব্যাপী তাদের একটা বেশ শক্ত নেটওয়ার্ক রয়েছে। তো এখানে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা একটা বড় করে দেখা রয়েছে যে তারা বিভিন্ন কারণেই তাদের সেই রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই মূলত সেই যুক্তরাষ্ট্রের সাহায্যটা নিচ্ছে। এখন সৌদি আরব আর পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সাথে যে চুক্তি হলো, সেইটাতে কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? আসলে মূলত প্রতিটা রাষ্ট্রে, আপনি পাকিস্তানের কথাও যদি ধরেন যে কি ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সেখানে বিরাজ করছে, রাষ্ট্রগুলো তো আসলে তাদের শক্তিমত্তার সেই জায়গাটায় নাই যে তারা নেগোশিয়েট করবে। আর এটা একটা রাষ্ট্রের পক্ষে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এখানে তাদের ওয়াইসি বলেন বা যে কোনো একটা আমব্রেলা ফ্রেমে এখানে যেরকমভাবে যুক্ত হয়েছে সমুদ্র ফ্লোটিলাতে, এরকম রাষ্ট্রগুলো যদি একীভূত হয় এবং সেই বার্গেইন টেবিলে যায়, যেমন ধরেন এখানে মূলত সবাই বলছে যে এই ধরনের উদ্যোগ আগেও হয়েছে, যদিও এটা খুব জোরালো একটা উদ্যোগ যেটা এবারের, এবং আমরা আশা করব যে তারা প্রত্যেকেই যাতে সুস্থভাবে ফিরে আসেন। এখানে দেখেন যে হিউম্যান রাইটস কাউন্সিলে আমরা কিভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো প্রতিবাদ জানায়, বা সেখানে ইউএনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনটা সেখানে এটা এই চাপটা প্রয়োগ করতেই হবে। সেটা যদি না হয় তাহলে আপনি যতই ক্ষুদ্র আকারে হোক বা যেই মডেলেই হোক, যতই নেভাল ব্লকেড থাকুক না কেন, এটা একটা বড় ধরনের চাপ, এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে যদি আপনি এটাকে মোকাবেলা না করেন তাহলে কিন্তু এই হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ বাড়তেই থাকবে। ফলে আমরা শান্তিকামী মানুষ এবং মানবাধিকারের জন্য যারা কাজ করি তারা তো এইভাবে বসে থাকতে পারে না। এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আইসিসিতেও কিন্তু পূর্বেও যাওয়া হয়েছিল, এবং আইসিসিতে যদি যথেষ্ট প্রমাণাদি রয়েছে, প্রপারলি যদি সেটা হ্যান্ডেল করা হয় এবং আইসিসি যদি কিছুটা নিরপেক্ষতা দেখায়, সেটাও কিন্তু এক ধরনের এখানে চাপের ক্ষেত্র রয়েছে বা কাজ করবে। সারা বিশ্বব্যাপী সিভিল সোসাইটির যে জায়গাগুলো আমরা কিন্তু দেখছি, বুয়েন্স আয়ার্সে দেখছি, আমরা মেক্সিকোতে দেখছি, মালয়েশিয়া, বা আমরা তুরস্কের কথাই যদি বলি, ইভেন বাংলাদেশে, এই জায়গাগুলোতে এই সম্মিলিত এইখানে আপনার কোঅর্ডিনেটেড এফোর্ট লাগে। আমরা বলি যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনসগুলো একটা নেটওয়ার্ক বিল্ডিং প্রসেস এখানে খুব জরুরি, যেখানে আপনার তারা একই দাবির প্রতি প্রত্যেকে কোঅর্ডিনেটেড এফোর্টে যদি কাজ করে এবং একটা কূটনৈতিক যেই চাপটা বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর যদি তারা প্রয়োগ করে, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হতে পারে। আমরা জানি যে অসলো চুক্তির কথা, সেই 1993-তে যেই চুক্তি, পরবর্তীতে তো আমরা 2000-এর। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ইসরায়েলের সব মানুষ কি যুদ্ধবাজ? ইসরায়েলের সব মানুষ কি চায় যে আরেকটা জাতিগোষ্ঠীকে একদম নিধন করে দিবে, তাদেরকে বাস্তুচ্যুত করবে, নাকি এটা যে নেতানিয়াহু তাদের যে ক্ষমতার কাঠামো তারা এটা চাচ্ছে? আসলে দেখেন, আমরা যদি যেই কনফ্লিক্ট এসকালেশনের জায়গা বা এই বিশ্বব্যাপী যেটা জেনোসাইড যদি বলি, ইতিহাসগুলো আমরা যখনই দেখেছি, যে আমরা দেখেছি সেখানে সাধারণ মানুষ কিন্তু ওইভাবে ইনভলভ থাকে না। ওই যে রাষ্ট্র ক্ষমতায় যে মুষ্টিমেয় লোকগুলি থাকে, যেমন নেতানিয়াহুর বারবার বলা হচ্ছে যে পরবর্তী ইলেকশনে তার অবস্থান, কারণ তার জনপ্রিয়তার অবস্থা ভালো না, যেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি যে যখন তাদের সরকার প্রধানরা
জনপ্রিয়তা কমতে থাকে, তখন তারা এই ধরনের ধর্মীয় এজেন্ডাগুলো সামনে নিয়ে নেতানিয়াহুর আসে। বিরুদ্ধে তো কারাপশনের অভিযোগ রয়েছে এবং তার জনপ্রিয়তার অবস্থা মোটেই ভালো না। যখনই এই জিনিসগুলো সামনে আসছিল, তারপরেই কিন্তু তার এই আক্রমণের প্রবণতা এবং এই ধর্মীয় যে এজেন্ডা বা ট্রাম্প কার্ডটা নিয়ে সে চলে, সেটা কিন্তু সে বাড়িয়ে দিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে যুক্তরাষ্ট্রের যে সাহায্য তারা পেয়েছে। মুক্তিকামী সাধারণ মানুষ কখনোই এই ধরনের যেই বিষয়গুলো থাকে বা অত্যাচার অবিচারের পক্ষে কিন্তু থাকে না। সাধারণ ইহুদিদের সাথে কথা বললে হয়তো আমরা সেই ধরনের একটা জিনিস পাই, বা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি যে তারা এই জায়গায় এতটা অ্যাগ্রেসিভ না, অ্যারোগেন্ট না। কিন্তু এই যে একটা রাষ্ট্র এবং রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে, সারা বিশ্ব মিলে যে তাদের থামানো সম্ভব না, এটা আমরা বিশ্বাস করি না। ফলে এটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আমরা আমাদের ক্ষেত্রে দেখেছি যে রোহিঙ্গাদের হিউম্যান করিডোরের কথা এসছে বারবার। এখানে তো হিউম্যান করিডোরটা খুব জরুরি। ইসরায়েলি কর্তৃপক্ষ অনেক সময় নেই সেটা যাচাই বাছাই করার, স্ক্যানিং করার, কিন্তু তারপরও একটা হিউম্যান করিডোরের মাধ্যমে এটা প্রাণ, এটা মানুষের প্রাণ, এই প্রাণ তো এইভাবে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে পারে না। ফলে তাদের যে ত্রাণ, পানি এবং খাদ্য, ঔষধ, যেমন আমরা শহীদুল আলমের বর্ণনায় শুনছিলাম যে এখানে অনেক ডাক্তার ছিলেন, তো এটা তো একদম বেসিক আইসিআরসির যে আপনার বেসিক রুলস রেগুলেশনসগুলো, এই রুলস রেগুলেশনস অনুযায়ী এই রাইটসগুলো কেউ ভায়োলেট করতে পারে না ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। সারা বিশ্ব যখন সোচ্চার ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকার প্রধানরা, সাধারণ নাগরিকরা, মানবাধিকার কর্মীরা, পেশাজীবীরা, তার ভিতর দিয়ে যখন সমুদ্র ফ্লোটিলার একটা অভিযাত্রা, সেই অভিযাত্রাটা ঠেকিয়ে দেয়া, বর্বরতার আরও নগ্ন প্রকাশ ইসরায়েলের, সেরকম একটি পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে যিনি জীবনের ঝুঁকি নিয়ে সেই জাহাজে আছেন, কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম শহীদুল আলমের সাথে, তার প্রতিক্রিয়াটা একটু আমরা শুনে আসি। স্যার, আপনি বাংলাদেশের পতাকার প্রতিনিধিত্ব করছেন। আমি আমার মতন করে তো করছি। আমাকে অফিসিয়ালি তো কেউ পাঠায়নি, আমি নাগরিক হিসেবে নিজে ব্যক্তিগতভাবে এসেছি। কিন্তু আমি আসার পরে যেইভাবে লোকজন সাড়া দিয়েছে, সেটাতে বোঝাই যায় যে এক অর্থে আমি 18 কোটি বাংলাদেশিকে সাথে নিয়ে এসেছি এবং তারা ওই নৌকাতেই আছে। ইসরায়েল কি করবে সেটা তো আর আমাদের হাতে নয়, কিন্তু আমরা অন্তত সহজে ছেড়ে দেব না এবং কোনোভাবেই নত হব না, সেটা আমরা প্রস্তুত। এবং এটাও ঠিক যে ইসরায়েলকে জানতে হবে যে এটা কি করে সে পার পাবে না, এবং আমাদেরও যে শক্তি আছে সেটা জানানো দরকার। সারা বিশ্বের যারা মানবতার পক্ষের মানুষ, তাদেরকে আপনারা কি বার্তা দিচ্ছেন? আমরা যেটা বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমাদের আজীবন থাকতে হবে, এখনো থাকতে হবে, এবং এরকম একটা অন্যায় কোনোভাবেই গ্রহণ করা যায় না। আমাদের দায়িত্বের কথা মাথায় রাখতে হবে। আজকে যদি আমরা এই প্রতিবাদটা না করি, তাহলে আমাদের পরের প্রজন্ম আমাদের প্রশ্ন করবে, তোমরা কিভাবে এটা হতে দিয়েছিলে, তোমরা কোথায় ছিলে? সেই উত্তর যাতে আমরা দিতে পারি, সেটা একটা। আর দ্বিতীয়ত, যেখানে এরকম একটা অত্যাচার হয়েছে, হচ্ছে, চলছে, সে মানুষ হিসাবে আমরা পাশে দাঁড়াবো না, এটা তো হতেই পারে না। এখন সারা পৃথিবীতে যেই প্রতিবাদের ধ্বনি জেগে উঠেছে, এটাও প্রমাণ করে জনগণের চাইতে বড় কিছু নেই। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কত সময় লাগতে পারে গাজার মাটি স্পর্শ করতে? আমরা যেই গতিতে যাচ্ছিলাম, সেই গতির হিসাবে আমাদের রবিবারে পৌঁছানোর কথা। আমাদের সাথে যে নৌকাগুলি ছিল, ওগুলি অত দ্রুত যেতে পারে না, এবং যেহেতু ওরা যেতে পারে না, ওদেরকে ছেড়ে আমরা যাব, আমরা ঠিক করলাম সেটা উচিত হবে না। কাজে যদিও আমরা তাদের থেকে কিছুটা সামনে আছি, আমরা গতি কমিয়েছি তাদেরকে যাতে না হারাতে পারি। সেই কারণে আরেকটু বেশি সময় হয়তো লাগতে পারে, কিন্তু আমি তো আশা করছি যে সোমবারের দিকে আমরা পাড়ি দিতে পারবো, যদি সবকিছু ঠিক থাকে। এখন আপনাদের সাথে কতগুলো বোট আছে? আমরা একাই আছি, এটা একটা বড় জাহাজ, এখানে 96 জন। তার বাইরে আরো 8টা নৌকা আছে, সেটাতে 8টা নৌকা মিলে 56 জন খানিক আছে। এটা বোঝা মুশকিল, কারণ
সমুদ্রের মধ্যে তো ওরকম হিসাবও করা যায় না এবং সকলে বিচ্ছিন্ন, কিন্তু আমরা অনুমান করছি ওই 8টা নৌকাতে 56 জন, আমাদেরটার কথা আমরা জানি আমাদের এখানে 96 জন আছে। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমরা আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার মনোবল যেন দৃঢ় থাকে, আপনি যেন সুস্থ থাকেন স্যার। আমি সুস্থ থাকবো, আপনারা সাথে থাকেন এবং গাজাবাসীদের জন্য প্রার্থনা করবেন। জি, হাফিজুল ইসলাম সাকিব শহীদুল্লাহ আলমের বক্তব্য শুনছিলেন, জি তাদের যে অভিযাত্রা। জি, এখন দেখেন এখানে একটা বিষয় কিন্তু উনি ক্ল্যারিফাই করেছে, তাকে কিন্তু কেউ পাঠায় নাই, সে কিন্তু নিজ জায়গা থেকে গিয়েছে। তো এইখানে যে সকল মানুষজন, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ এখন শহীদুল্লাহ আলমের সাথে। জি, সেটা অবশ্যই বড় একটা দিক যে শহীদুল আলমকে হচ্ছে গিয়ে কি সমর্থন জানাচ্ছেন, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আর আমরা হচ্ছে গিয়ে কি যারা হচ্ছে কাজ করি গাজা রিলেটেড ইস্যুসে, এবং যে সকল মানুষগুলো এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলাই হচ্ছে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু কোনো ধরনের কোনো সরকারি লোকজন বা কোনো ধরনের কোনো লোকজন হচ্ছে গিয়ে কি পৃষ্ঠপোষকতা বা হচ্ছে কেউ তাদেরকে হচ্ছে মানে অনুপ্রাণিত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে সেই জায়গায় পাঠায় নাই। তো এটা সম্পূর্ণভাবে মানবিক জায়গা থেকে মানবতার জন্য, মানবতাকে সেভ করার জন্য নিজের জায়গাটা বজায় রেখে যেন নিজে পরবর্তী জেনারেশনের কাছে এই চোখে চোখ রেখে বলতে পারে কি যে হ্যাঁ, বিশ্বের কোনো একটা জায়গাতে হোক, সেটা হচ্ছে গিয়ে কি আপনার মানে সেই গাজার অভ্যন্তরে হোক, সেটা অন্য কোনো জায়গায়, বিশ্বের এইরকম একটা গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মধ্যেও আমরা হচ্ছে গিয়ে কি চেষ্টা করেছিলাম যেখানে ওয়ার্ল্ড লিডার্স যারা আছে তাদের হিপোক্রেসিরা হচ্ছে গিয়ে কি পুরোপুরি মানুষের সামনে হচ্ছে গিয়ে কি মানে জারি ছিল, তারা কোনো ধরনের কোনো সাহায্য করে নাই, কোনো ধরনের কোনো হচ্ছে গিয়ে কি পৃষ্ঠপোষকতা করে নাই। সেই জায়গাটা থেকে আমরা সাধারণ মানুষরাই এগিয়ে এসেছিলাম এবং এগিয়ে এসে চেষ্টা করেছিলাম আমাদের জায়গাটা থেকে সব থেকে বেস্ট যে আমরা কিছুটা মানে হইলেও যেন তাদের জন্য করতে পারি। আপনি জানেন কি যে এইখানে হচ্ছে মানবাধিকার কর্মী আছে, এইখানে আপনার হচ্ছে সাংবাদিক আছে, এইখানে চিত্রশিল্পী ছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলায়, এবং এইখানে হচ্ছে গিয়ে কি ট্রমা ডাক্তাররা ছিল। গাজার ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি মানে আপনার নর্মাল ডাক্তারদের প্রয়োজন নেই। এই বিষয়টা আমরা হচ্ছে গিয়ে কি যখন লাস্ট টাইম হেলথ মিনিস্ট্রির সাথে আমাদের মিটিং হয়, আমরা হচ্ছে কথা বলতেছিলাম যে আমরাও বাংলাদেশ থেকে চেষ্টা করব তাদের কাছে যেন গাজাতে আমরা কিছু ডাক্তার পাঠাতে পারি। তো তখন তাদের সাথে আমাদের আলোচনার একটা পর্যায়ে তারা বললো কি যে আমাদেরকে হচ্ছে ট্রমা সেন্টারের হচ্ছে গিয়ে কি ডাক্তার লাগবে, তারা আমাদেরকে একটা কোটেশন দিবে, এবং এটা হচ্ছে গিয়ে কি এখনও অন প্রসেসে আছে। তো শহীদুল আলম যে কথাটা বললেন, এই কথাটা হচ্ছে গিয়ে কি প্রত্যেকটা মানুষেরই কথা, এবং বর্তমানে প্রত্যেক 18 কোটি মানুষ আমরা যারা আছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হচ্ছে গিয়ে কি এই কথা দ্বারা অনুপ্রাণিত, এবং আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যেরকম দেখেন গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যখন হচ্ছে গিয়ে কি আপনার ফার্স্ট অ্যাটেম্পটা নেয় এই 2023 সালের যুদ্ধের পরবর্তী অবস্থায় 44 জন দ্বারা শুরু হলেও বর্তমানে কিন্তু সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি 500 জনে এসে ঠেকেছে। এটা কিন্তু একটা বড় একটা 2 বছরের ব্যবধানে কি হয়েছে, বৃহত্তর জাগরণ হয়েছে। হ্যাঁ, জাগরণ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। আপনার হচ্ছে 57টা দেশ, এই জায়গায় 57টা দেশের মানুষজন তাদের বিশিষ্ট ব্যক্তিত্ব হতে পারে, সে হচ্ছে সেই দেশের হচ্ছে বিখ্যাত সাংবাদিক হতে পারে, সে দেশের সে বিখ্যাত একজন প্রফেশনাল ডাক্তার হতে পারে, মানে বিভিন্ন পেশাজীবী মানুষজন, তারা হচ্ছে গিয়ে প্রত্যেকে নিউট্রাল গ্রাউন্ড থেকে, কেউ কিন্তু হচ্ছে গিয়ে এখানে মানে হামাসের সাথে সংযুক্ত বা কেউ কিন্তু এখানে হচ্ছে গিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে এরকম কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত বা গোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়ে যায় নাই। তার প্রত্যেকেই হচ্ছে গিয়ে গিয়েছে এবং এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলাটা হচ্ছে গিয়ে বাস্তবায়নের চেষ্টাটা করেছে জাস্ট শুধুমাত্র এই মানবিক জায়গাটা তাদের কাছে হচ্ছে গিয়ে কি মানে ইজহার করার জন্য। দ্বিতীয় যে বিষয়টা, আপনার এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলাটা আজকে যদি হচ্ছে গিয়ে কি সফলতার মুখ নাও দেখে, তারপরেও এটা হচ্ছে গিয়ে কি একটা প্রোগ্রেস, এভরি স্মল প্রোগ্রেস ইজ এ প্রোগ্রেস। আপনি দেখেন 2023 সালে যেখানে তারা শুধুমাত্র 44 জন ছিল, এখন 500 জন হয়েছে। আগামী 2026 সালে এটা যে 5000 বা 50,000-এ যে ঠেকবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এইখানে আপনার 5 থেকে 50,000 যখন হচ্ছে গিয়ে একটা আরো বৃহত্তর, এখন 44টা আপনার ভেসেল গেছে, তখন যদি হচ্ছে 400-450 ভেসেল যায়, এটা একটা বৃহত্তর একটা মানে জনসমুদ্রে হচ্ছে গিয়ে কি পরিণত হবে। এটা একটা টাইমে হচ্ছে গিয়ে কি ইসরায়েলি আইডিএফকে হচ্ছে গিয়ে কি মেনে নিতেই হবে বা বাধ্য করবেই তাদেরকে কি অন্ততপক্ষে একটা বোট হইলেও বা 10টা বোট হইলেও হচ্ছে গাজার মধ্যে প্রবেশ করানোর জন্য, বা তাদেরকে যদি স্লিপ অ্যাওয়ে করে হচ্ছে কোনোভাবে একটা বোট বা 10টা বোটও হচ্ছে গিয়ে কি গাজার মধ্যে প্রবেশ করে, সেটাও হচ্ছে এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলার এতদিনের যে প্রচেষ্টা, এতগুলো মানুষের যে হচ্ছে গিয়ে নিজের জানকে হাতে রেখে বা নিজের জীবনকে হচ্ছে গিয়ে বাজিয়ে রেখে তারা যে কোনো টাইমে মারা যেতে পারে, ইসরায়েলি বাহিনী যে কোনো টাইমে তাদেরকে
তাদেরকে কি করতে পারে ড্রোন হামলার মাধ্যমে। আমরা দেখেছি যেরকম তিউনিসিয়াতে করা হয়েছে, আমরা দেখেছি ইতিপূর্বে যেরকম টার্কির 10 জনকে হচ্ছে গিয়ে কি এরকম গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মতো তারা যখন গাজায় প্রবেশ করতে গিয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে এটার কিন্তু নির্দিষ্ট কোনো বিচার হয়নি, যদিও সেটা ইন্টারন্যাশনাল ওয়াটারে হয়েছিল, তাদের কোনো হচ্ছে গিয়ে ইখতিয়ার ছিল না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তাদেরকে কি করা হয়েছে, মানে এটা একটা প্রহসনের সরি বলানোর পরবর্তীতে বিষয়টা ওখানেই মীমাংসা করে দেওয়া হয়েছে। তো আমরা জানি কি যে এইখানে অ্যাকচুয়ালি এই যে শহীদুল আলমের মতো যে ব্যক্তিত্বরা হচ্ছে গিয়ে গিয়েছেন, তারা জানেন কি যে তাদের লাইফ রিস্ক হচ্ছে গিয়ে এখানে পসিবিলিটিস 100% যে তারা মারাও যেতে পারেন, তারা হচ্ছে ইসরায়েলি কারাগারে ডিটেইনডও থাকতে পারেন, তাদের সাথে হচ্ছে গিয়ে নৃশংস অনেক বর্বর আচরণ করা হতে পারে, তাদেরকে হচ্ছে গিয়ে সেখানে আপনার মানে মারা হতে পারে, এরকম ধরনের হচ্ছে গিয়ে অনেক কিছু, এবং ওদের ইতিহাস তো এরকমই, ওদের ইতিহাস এরকমই। পাশাপাশি আপনি দেখবেন যখন হচ্ছে গিয়ে ডিটেইন করা হয়, আপনি দেখবেন কি যে ইসরায়েলি আইডিএফ যখন হচ্ছে ডিটেইন করা স্টার্ট করে বোটগুলোতে উঠে তারা কিন্তু বোটের হচ্ছে গিয়ে যে সকল মালসামানা রাখা ছিল সে সকল মালসামানা কিন্তু হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গাতে যে চেক করে দেখছে, কিন্তু তাদের ওইখানে কোনো হচ্ছে গিয়ে অস্ত্র বা তারা ওইখানে কোনো ধরনের কিছুই হচ্ছে গিয়ে পায় নাই, যে কারণে এরা তো শান্তির বার্তা নিয়ে এরা শান্তির বার্তা হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছে। তো ওকে, আমি ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক, শান্তির কথা বলেন, এই যে গাজাবাসীর উপরে যে যুদ্ধ চাপিয়ে দেয়া, তাদেরকে নিধন করা, নৃশংস নিষ্ঠুর আচরণ করা, মানবতার ইতিহাসে মানে এই যে জঘন্য আচরণ, মানে একজন শিক্ষক হিসাবে মানে কি বলবেন আপনি? আসলে বিশ্বব্যাপী দেখেন আমরা সিভিলাইজেশনের দাবি করি, কিন্তু এই যে সিভিলাইজড যে ওয়ার্ল্ডের আমরা কথা বলছি, আমরা সারা বিশ্বব্যাপী সিরিয়ার কি অবস্থা আমরা দেখছি, আমরা আফগানিস্তানে কি অবস্থা দেখেছি, আমরা আফ্রিকান কান্ট্রিগুলোতে কি দেখছি, দেশে দেশে এই ধরনের হানাহানি যুদ্ধ বিগ্রহ চলছেই। এবং এই যে বিশ্ব রাজনীতির অংশ, এটা গ্লোবাল পলিটিক্স, এই গ্লোবাল পলিটিক্সের একটা মূল দায়ভার কিন্তু এখানেই, যে কনফ্লিক্ট এসকালেশনে তারা সরাসরি যুক্ত থাকছে, ট্রেডের সাথে সেটাকে তারা যুক্ত করছে, এবং বিশ্বে কে দখল করবে, বিশ্বের যেটা বলে বাণিজ্য এবং তার করায়ত্তে সারা বিশ্বকে আনা, এই যে বৃহৎ শক্তিগুলোর এই দ্বন্দ্বের জাতাকলে পড়েই কিন্তু বিশ্ব শান্তি সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে। এখন এই যে গাজার যে অবস্থা, এই অবস্থায় আপনি যদি দেখেন যে এখানে মূলত কি ইহুদিদের সাথে ফিলিস্তিনি রাষ্ট্র, এই রাষ্ট্রগত ব্যবস্থায় আমি যেটা বলছিলাম, তাদেরকে যদি আমরা মুসলিম, তারা সেখানে খুব স্বাভাবিকভাবে মুসলমান ভাই ভাইয়ের যেই তত্ত্ব বা যে আমাদের ধর্মীয় যে অনুভূতি, সেখানে মুসলিম রাষ্ট্রগুলো যদি এগিয়ে না আসে এই সমস্যার সমাধান সম্ভব না। রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে এই সমস্যাকে মোকাবেলা করতে হবে, এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো যদি এখানে সজাগ হয়, জর্ডানের মতো বা কিছু ক্ষেত্রে মিশরের মতো, যে তারা যদি ইনঅ্যাক্টিভ না থাকে, এগিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণভাবে পরিবর্তন হতে বাধ্য। আমরা দেখেছি ইসরায়েল কিন্তু যখন সর্বগ্রাসী চাপ তার উপর প্রয়োগ করা হয়, সে মানতে বাধ্য হয়, এবং যুক্তরাষ্ট্রের উপরও কিন্তু শান্তিকামী মানবাধিকার কর্মী, আমরা বলছি যেটা রাষ্ট্র ব্যবস্থার ফেইলিওর, যে রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছে কিন্তু শান্তিকামী মানবাধিকার কর্মী যারা রয়েছে সারা বিশ্বব্যাপী, তাদেরকে একটা নেটওয়ার্কের মাধ্যমে একত্রিত হতে হবে। যেখানে আমরা এখানে দেখলাম যে ভাই যেটা বলছিলেন যে 44টা ভ্যাসেল, এটা সামনের এফোর্টে হয়তো আরও বাড়ুক, এবং যারা দেশে দেশে মানবাধিকার কর্মী রয়েছে, আমরা এবারই বলা যায় যে প্রথম দেখলাম যে এইরকমভাবে সারা বিশ্বব্যাপী তারা মিছিল করছে, রাষ্ট্রগুলোকে বাধ্য করছে তাদের যে পলিসি রয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিনের ব্যাপারে সেখানে নেগোশিয়েট করতে, চাপ প্রয়োগ করতে। এবং এইভাবে যদি না চলে, তাহলে ফিলিস্তিনের যে শান্তিকামী মানুষ রয়েছে তাদের ন্যূনতম মানবাধিকার নিশ্চিতের যে জায়গাগুলো, সেগুলো কোনোটাই করা যাবে না। এবং এই বিশ্বের এই যেটা যে শান্তি প্রতিষ্ঠা বলি বা সভ্যতার, এই সময়ে এসে আমরা দেখব যে কিভাবে একটা জাতি রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে। এবং গাজার যদি মানবতা সভ্যতা যদি রক্ষা না হয়, তাহলে কি সারা বিশ্বের সভ্যতা মানবতা রক্ষা করা সম্ভব? সেটা তো অবশ্যই প্রশ্নের সম্মুখীন।
আমরা সিরিয়াতেও দেখলাম, যে সিরিয়ার যে শিশুগুলি, আমরা একটা সময় দেখেছি ইরাকে কি ধরনের আক্রমণ হয়েছে, আমরা লিবিয়াতে দেখেছি। তো এই যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে, এখানে রাষ্ট্রের অভ্যন্তর থেকে রাষ্ট্রের কতটুকু চাহিদা, নাকি এটা গ্লোবাল পলিটিক্সের অংশ, এই জায়গাটা বোঝার সারা বিশ্বের প্রয়োজন রয়েছে। এবং সেখানে যদি সকলে আমরা একত্রিত না হই, যারা শান্তিকামী জনগণ রয়েছে বিশ্বের, তাহলে এই অবস্থা থেকে উত্তরণ হয়তো কঠিন থেকে কঠিনতরই হবে। আমরা আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরাও চাই সারা বিশ্বের যারা পরিচালনার নেতৃত্বে আছেন তারা গাজাবাসীর পক্ষে অবস্থান নেবেন এবং ইসরায়েলি বর্বর বাহিনী, হানাদার বাহিনীর এই বর্বরতা রুখে দিবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।